শুভ সকাল। প্রেম, দ্রোহ ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশ। সঙ্গে আছি মামুনুর রহমান খান। স্টুডিওতে আজ আমাদের অতিথি হিসাবে আছেন রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। চলেন শুরুতে দেখিনি জাতীয় দৈনিকের শিরোনাম, যে খবরগুলো আজ হয়েছে। দৈনিক যুগান্তর শুরুতে দেখতে পাচ্ছি এবং তারা শিরোনাম করেছে, কাটবে কি দুর্যোগের কালো মেঘ, প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের পৃথক বৈঠক। দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে জানিয়ে পদক্ষেপ, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। পদত্যাগ করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, মূল লক্ষ্য নির্বাচন, বিচার ও সংস্কার এগিয়ে নেওয়া। পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র আছে, স্বৈরাচারের আগমন চিরতরে প্রতিহত করতে বৃহত্তর ঐক্য। দৈনিক কালের কণ্ঠ একই বিষয়ে শিরোনাম দেখছি। দৈনিক কালবেলা তারা বলছে, কোন পথে রাজনীতি, এখন প্রয়োজন একটি জাতীয় সমঝোতা, জাতীয় ঐক্য। সামরিক বাহিনী ও সিভিল ফোর্সের মধ্যেও দূরত্ব তৈরি হলে তা আধিপত্যবাদের পক্ষেই যাবে। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক, তিনি বলছেন। প্রথম আলোর শিরোনাম, দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বিবৃতি। দৈনিক সমকাল, পরিস্থিতি মোকাবেলার পক্ষে উপদেষ্টারা, উপদেষ্টাদের আত্মসমালোচনা, রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির সিদ্ধান্ত, দায়িত্ব পালনে বাধা এলে জনগণকে কারণ জানানো হবে। দৈনিক আমার দেশ, ডক্টর ইউনূস কঠোর অবস্থানে। দৈনিক কালের কণ্ঠ, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি বিএনপির, ৩ উপদেষ্টার পদত্যাগ ও উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। জামায়াতের দাবি সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ। দৈনিক দেশ রূপান্তর, পদত্যাগ না করতে রাজনৈতিক ঐক্য। বাংলাদেশ প্রতিদিন, পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস। দৈনিক জনকণ্ঠ, ঘাই সাম্যের গান, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষায় নজরুল জয়ন্তী আজ। আরও কয়েকটি দলের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক। দৈনিক মানবজমিন তারা বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, বিতর্কিত উপদেষ্টাদের বাদ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপির, নির্বাচনের রোডম্যাপ, সংস্কার ও বিচারের জোর জামায়াতের, ইসি পুনর্গঠন ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। দৈনিক ইত্তেফাকে শিরোনাম দেখছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ও 5 বছর ক্ষমতায় রাখার দাবি, শাহবাগে মার্চ ফর ইউনূস কর্মসূচি। খবরের কাগজ, 3 দলের ত্রিমুখী দাবি, যুক্তরাজ্যে সালমানের ছেলে ভাতিজার 9 কোটি পাউন্ডের সম্পদ জব্দ। দৈনিক ইনকিলাব, সংকট উত্তরণে নির্বাচনী সমাধান, রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে স্থবিরতা। সবশেষে রূপালী বাংলাদেশ, চাপ সামলাতে কঠোর বার্তা সরকারের। শেষটা দিয়ে শুরু করি, কঠোর বার্তা। গতকালকে উপদেষ্টা পরিষদ একটি বিবৃতি দিল এবং সেখানে তারা যে স্পেসিফিক বলছে যে, পরাজিত শক্তির ইন্ধনে বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এই বিবৃতিতে কি বার্তা আসলে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। একই সাথে আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে, আপনার সাথে অন্যান্য টেলিভিশনে নানা সময় বসেছি, কিন্তু চ্যানেল আইতে আজকে সম্ভবত আপনার সাথে আমার প্রথম অনুষ্ঠান করা। এবং একই সাথে আমি মনে করছি যে আমি প্রায় 16 বছর টেলিভিশনে কথা বলি এবং সেটি শুরু হয়েছিল চ্যানেল আই থেকে এবং এই অনুষ্ঠানটি থেকে। তো এই অনুষ্ঠানটিতে আপনার সাথে দেখা হলো, ভালো লাগছে। গত প্রায় 8-9 মাস ধরেই কিন্তু আমাদের এখানে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীলতা চলছে এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই অস্থিরতার ডাইমেনশনটা চেঞ্জ হয়। গত 2-3 দিন ধরে আমাদের এখানে হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করবেন, করবেন না, এই ধরনের একটা আলাপ আলোচনা চলছিল। আমি শুরু থেকেই মনে করি যে আমরা গত 5ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে সিলেকশনটাকে আমি বেস্ট মনে করি। এর থেকে ভালো কোনো অপশন ছিল না, কারণ তার নানা রকমের বৈশিষ্ট্যর দিক বিবেচনা করে। একই সঙ্গে গত 9 মাসে যে টিম ওয়ার্কের ভেতর থেকে দেশটাকে যেদিকে নিয়ে যাওয়ার প্রত্যাশা ছিল অনেকগুলো জায়গায়, সেই প্রত্যাশার সাথেও আমি মিল খুঁজে পাই না। এই কারণে আমার মনের মধ্যে বা আমার মতো অনেকের মধ্যেই এক ধরনের যন্ত্রণা আছে। তবে
যে অবস্থার পরিবর্তনটা হয়েছে ১.৫ দশকের, তার জন্য কোনো আফসোস নেই। আমরা একটা নতুন পথে যাত্রা শুরু করব, এই প্রত্যাশাটা আমাদের সবার মধ্যে ছিল। শহীদ পরিবার বলেন, আহতরা বলেন, এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার বলেন, সাধারণ মানুষ বলেন, সবার মধ্যে। কিন্তু ক্রমশই দেখা যাচ্ছে যে আমরা কতগুলো বিতর্ক অথবা কতগুলো টেনশন কোনোভাবেই যেন আমাদের পিছু ছাড়ছে না। এবং এটি আমার সাথে অনেকেই একমত হবেন। আপনি যখন একটা পরিবারের অভিভাবক, তখন আপনাকে কখনো সহনশীল হতে হয়, কখনো অন্যর মতামতকে ধারণ করার মানসিকতা থাকতে হয়, আবার কখনো কখনো আপনাকে কঠোর হতে হয়। কিন্তু কারণ রেসপন্সিবিলিটিটা আপনার টিম লিডার হিসাবে, ঠিক রাষ্ট্রের, একটা পরিবারের, সমাজের প্রত্যেকটি জায়গায়। কিন্তু আমাদের এইখানে আমার অবজারভেশন, ৫ই আগস্টের পর যারা স্টিয়ারিংয়ে আছেন, যারা ড্রাইভিং সিটে বসেছেন, তাদের মধ্যে এক ধরনের, এদের অনেকের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু দায়িত্বশীল, আরেকটু সহনশীল, সংযত, এই যে আচরণগুলো আমাদের প্রত্যাশিত ছিল, সেই প্রত্যাশাটা আমরা পাইনি। আমরা অনেককেই সম্মান করতে চেয়েছি, কিন্তু দেখা গেছে তাদের কাছ থেকে তারা পাল্টা যে আচরণটা, তাতে মনে হয়েছে সম্মানের থেকে তাদেরকে ভয় পাই, এইটা তাদের প্রত্যাশা। সম্মান না, ভয়। আপনি তাকে ভয়ে করে কথা বলবেন, ভয় করে চলবেন। নতুন যে সংকটের জন্ম হয়েছে, সময় যত যাচ্ছে ঐক্য বিভক্ত হয়েছে। যারা ৫ই আগস্টের আগ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, আপনি দেখছেন সেই তরুণ নেতৃত্বকে, এটি দুঃখজনক হলেও সত্য, তিনি যখন পাবলিক অনুষ্ঠানে আসছেন, কেউ একজন বোতল ছুঁড়ে মারছে। নিজেরা তাদের মধ্যে বিভক্তি, একজন আর একজনকে রক্তাক্ত করছে, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। অর্থাৎ যে স্পিরিটটা ছিল, যে টিম ম্যানেজমেন্টের যে দায়িত্বটা ছিল, সেটি আমরা ধরে রাখতে পারিনি। এই যে ঐক্যর কথা বলছিলেন, গতকালকে তো তিনটি দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন এবং অন্যতম বড় দল বিএনপির পক্ষ থেকে কিন্তু কালকে যেই কথাগুলো বলা হলো, একটি হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে 2 জন ছাত্র প্রতিনিধি, 3 জনের পদত্যাগ তারা দাবি করেন। দলটি দ্রুত নির্বাচন, অর্থাৎ ডিসেম্বরে তারা নির্বাচন চায়, সেই দাবিটি আবার করা হয়েছে এবং তারা মনে করছে যে নির্বাচন যত বিলম্বিত হবে, স্বৈরাচারের ফিরে আসার পথটি তত প্রশস্ত হবে এবং সেটির দায় সরকারের উপরেই বর্তাবে। আমিও এটি যথার্থ মনে করি। আপনার গণতান্ত্রিক রূপান্তরের একটা নির্দিষ্ট সময় আপনাকে ঠিক করে দিতে হবে। আপনি নির্বাচন কালকেই করে ফেলবো, এটি আমি যেমন মনে করি না। নির্বাচনের জন্য অপরিহার্য এবং প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো দরকার, সংস্কারগুলো দরকার, সেই সংস্কারের পরে আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের দিকে যেতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমার অবজারভেশন যে সরকারের পক্ষ থেকে এই জায়গাটা সমন্বয় করার দায়িত্ব কিন্তু সরকারের। রাজনৈতিক দল, বিভিন্ন মতের যে আমাদের এখানে যে পোলগুলো আছে, এটিকে সমন্বয় করবে সরকার, কিন্তু সরকারের জায়গা থেকে আরও সুনির্দিষ্ট করা, রাজনৈতিক দলগুলো যে দাবিটা করেছে নির্বাচন, সংস্কার, বিচার, এখন পর্যন্ত আমার কাছে সুনির্দিষ্ট কোনো রূপরেখা আমি দেখিনি। আশ্বাস আছে, কিন্তু এই আশ্বাসটা অবিশ্বাস করার মতো অনেক কারণ আছে। একাধিক উপদেষ্টার কাছ থেকে আমরা বিভিন্ন সময় কিন্তু শুনেছি নির্বাচনের সময় নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য, এবং কতগুলো বক্তব্য যেটা রাজনৈতিক দল এবং জনমনে কতগুলো প্রশ্নেরও তৈরি করেছে। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তের সবথেকে বড় রাজনৈতিক দল। নির্বাচন বিলম্বিত হলে এর ভেতর থেকে তারা যেটা বলেছে যে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া যেমন বিলম্বিত হবে, একই সঙ্গে এটাও কিন্তু আমরা জানি যে বিএনপি এক ধরনের রাজনৈতিক সংকটের মুখেও পড়ছে। বিশেষ করে সারা দেশে তাদের কর্মীদের, একটা বিপুল সংখ্যক কর্মীদের যে বিহেভিয়ার, নানা রকমের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরেও, দলের শক্ত অবস্থানের পরেও তারা যে ধরনের অন্যায় কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যদিও সরকারের পক্ষ থেকে এই অপরাধীদেরকে
দমন করার জন্য বিএনপি রাজনৈতিকভাবে পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা কিন্তু দৃশ্যমান পদক্ষেপগুলো দেখছি না। হয়তো কেউ কেউ মনে করতে পারে যে এর ভেতর থেকে বিএনপির প্রতি দুর্নামটা বাড়তে থাকুক, কারণ সরকার 1 মাসের মধ্যে 50,000 মানুষকে গ্রেপ্তার করতে পারে, যার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী, কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে যারা বিভিন্ন জায়গায় অন্যায় কাজগুলো করছে তাদের কেউকে আইনের মুখোমুখি করতে পারে না 1-2 জনের বাইরে। বিএনপি কিন্তু বলেনি যে এদের কেউকে ধরা যাবে না, সে তার দায়িত্বটা পালন করছে। অন্য জায়গাগুলোতে সরকারের পক্ষ থেকে যে ধরনের নিরপেক্ষ জায়গায় আমি কোনো জায়গায় দেখতে পাই, যেমন গতকালকের যে বৈঠকটা, বিএনপির পক্ষ থেকে যে প্রশ্নগুলো তোলা হচ্ছিল নতুন দল এনসিপিকে নিয়ে, যদিও আমি বলে রাখি, আমি এটা সবসময় জায়গায় বলি যে এই ধরনের একটা নতুন রাজনৈতিক দলের উত্থান, তার বিকাশটা আমি চাই। এই কারণে চাই যে বাংলাদেশের তরুণরা যখন রাজনীতি করতে চায় না, তখন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদল তরুণ তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে, আমি অবশ্যই তাদের সফলতা কামনা করি। একই সঙ্গে তাদের ক্রিটিকেরও কতগুলো জায়গা আছে। গত কয়েক মাসে তারা এত ধরনের বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন এবং আমি দেখতে পাচ্ছি যে তাদের বিকাশের পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে। বিএনপির পক্ষ থেকে একাধিক উপদেষ্টা সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে। আবার বিএনপি এবং জামাত দুটো বড় রাজনৈতিক দল এবং এই গণ অভ্যুত্থানে তাদের যথেষ্ট সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক ছিল। এর বাইরেও কিন্তু বাংলাদেশের অনেক নিবন্ধিত রাজনৈতিক দল যাদের স্টেক এই গণ অভ্যুত্থানে ছিল এবং তারা ছোট দল না, ঐতিহ্য আছে, কিন্তু এদের কেউকে না ডেকে তৃতীয় দল হিসাবে এনসিপি এখনো নিবন্ধন কিন্তু পায়নি। যদিও আপনি বলতে পারেন যে জামাতও নিবন্ধন ফিরে পায়নি, তবে জামাতের নিবন্ধন ফিরে পাওয়া আর এনসিপির নিবন্ধন কিন্তু এক বিষয় না। এই বিতর্কের মুখে এনসিপির উপস্থিতি, তাদেরকে সাথে বৈঠকটা, ওই যে বিএনপির যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কিন্তু আবার এক ধরনের উস্কে দেওয়ার মতো। একদম শেষে আমি একটু ওই বিষয়টা আমি আরেকটু পরিষ্কার করে জানতে চাই যে গতকালকের যে বৈঠকটা যেই প্রেক্ষাপটে হলো, তার একটি কারণ ছিল যে এই যে অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে যে অনৈক্য, সেখানে যেন একটা জায়গায় আসে। কিন্তু আজকে তো আপনি দেখছিলেন শিরোনামগুলোতে যে যার অবস্থান থেকেই তাদের মতামতগুলো দিয়েছে। এই যে গড়া বা দূরত্ব কমানোর যেই চেষ্টাটা, সেইটা আসলে গতকালকের পরে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো সংক্ষেপে শুনুন। বেসিক যে ইস্যুগুলো ছিল, বিএনপি গতকালকের আগে যে ইস্যুগুলোতে কথা বলেছে, গতকালকে একই কথা বলেছে। সরকার যদি এই জায়গা থেকে তার ভাবনাটাকে যদি রিথিঙ্ক না করে, সমঝোতার উদ্যোগ যদি না নেয়, রাজনৈতিক দলগুলো যে সমস্ত পয়েন্টগুলো ধরে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর যদি না দেয় এবং সর্বশেষ যে স্টেটমেন্টটা করেছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে সরকারের সহনশীলতার থেকে শক্তি প্রদর্শন করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে এবং কারো বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডার সাথেও সরকার নিজেকে জড়িয়ে ফেলছে। সর্বশেষ আলোচনা যেগুলো হচ্ছে, আমাদের ডক্টর মাহবুবুল্লাহ যথার্থই বলেছেন যে আমাদের রাজনীতি এবং আমাদের এখানের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, যেমন স্পষ্ট করলে সেনাবাহিনী এটি একটি প্রতিষ্ঠান, সরকারের অন্য 5টা প্রতিষ্ঠানের থেকে এর ভিন্নতা আছে। আমি দেখতে পাচ্ছি যে একটি অংশ জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। আমি মনে করি গত 5ই আগস্টের আগে এবং পরে বাংলাদেশের এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং একেবারে সারথি হয়ে থাকা যে প্রতিষ্ঠানটি, তাকে নিয়ে যে ধরনের বিতর্কের উস্কে দেওয়ার চেষ্টা, তাদের অন্য একটি মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা এবং সরকারের যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো কিন্তু থাকার কারণে আমার ধারণা যে সমাধানের যে পথটা, এটা যত সহজে আমরা বলছি, আমার ধারণা এতটা সহজ হচ্ছে না। অনেক ধন্যবাদ। আমরা একেবারে সময় শেষ করে ফেলেছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখি, আজ নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেলে দিনব্যাপী অনুষ্ঠানমালা রয়েছে, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি।